আজ পর্যন্ত সুভার হাতের রান্না খেয়ে খুশি হয়নি এমন কেউ নাই। তাহলে নীল কিভাবে অখুশি হবে? সুভা সে চান্স দিবে তো? নীলের মনটা ফুরফুরে মেজাজে হয়ে গেল সুভাকে যথার্থ কাজ দিতে পেরে। মন থেকে অনেক বড় পাপদের ভারটা মনে হলো নেমে গেছে। আসলে কি তাই? নীল দুপুরে অফিসে চলে গেল। কাজকে নীল জীবনের চেয়েও ভালোবাসে। কাজের প্রতি এই ভালোবাসা, একাগ্রতার জন্যই নীল আজ এই জায়গায় দাঁড়িয়ে আছে। কাজের সাথে কখনোই কম্প্রোমাইজ করে না। আজ অস্ট্রেলিয়ার একটা কোম্পানির সাথে গুরুত্বপূর্ণ ডিল আছে। ডিনারও তাদের সাথেই করতে হবে। একটা নির্দিষ্ট রুটিন মাফিক নীলের দিনপঞ্জি চলে। এর হেরফের সচরাচর হয় না। তবু আজ সুভাকে আনতে গিয়ে যথেষ্ট সময় নষ্ট হয়েছে। এই সময়টুকু পুষিয়ে নিতে হবে। এসব ভাবতে ভাবতে নীল ব্যস্ত হয়ে পড়ল নিজের কাজে। এদিকে সুভা জানে আর কি কি কাজ তার জন্য বরাদ্দ এ বাড়িতে। যদিও রান্নার জন্যই এসেছে, অন্য কিছুও কি করা লাগবে? যেমন থালা বাসন মাজা, ঘর মোছা এসব কাজ। সুভা চুপচাপ কিচেনের এক কোণে দাঁড়িয়ে আছে 2 ঘন্টা যাবত। এর মধ্যে দু একজন রান্নাঘরে ঢুকেছে, আবার বের হয়েছে। তাদের দৃষ্টির ভাব শোভাকে আরো অস্বস্তিতে ফেলছে। ওই দিনের ঘটনা না ঘটলে শোভা হয়তো আমতা আমতা করে হলেও কাউকে কিছু জিজ্ঞেস করতো। কিন্তু এখন সেটাও পারছে না লজ্জায়। এরা কি আর জানবে ওই দিন অমন কিছুই হয়নি? এদের চোখের ভাষা বলে দিচ্ছে শোভার সাথে ওই দিন নীলের শারীরিক সম্পর্ক হয়েছে, যার জেরেই শোভার মতো দুপয়সার গরিব মেয়ে এ বাড়িতে কাজ পেয়েছে। শোভা মনমরা হয়ে কিচেনের জানলার থাই গ্লাসের বাইরে তাকিয়ে দেখছে। এ পাশটা অনেক সুন্দর, ছোটখাটো একটা পার্কের মতো। সবুজ সবুজ ছোট ঘাসের উপর ছাউনি দেওয়া, চারপাশে খোলা বসার জায়গা। দোলনাও আছে এক পাশে। এই পাশটা একটা নেট টানানো, হয়তো ব্যাডমিন্টন খেলে এখানে। পাহাড়ি ফুল, গাছের সমাহার একটু দূরেই। শোভা নড়ে চড়ে বসলো বাগানের পাশের পাখির ঘরটা দেখে। চারপাশে নেট দিয়ে ঘেরা ঘরটায় বাজিগর, লাভবার সহ নাম না জানা পাখি লাফালাফি, উড়াউড়ি দেখছে শোভা। এসব দেখতে দেখতে নিজের অবস্থান ভুলেই গেল এক সময়। এই মেয়ে, ভাইজান তোমাকে আজ চলে যেতে বলেছে। হঠাৎ করে পেছন থেকে কারো রুক্ষ গলার আওয়াজ শুনে চমকে উঠল শোভা। উঠে দাঁড়িয়ে বলল, কিন্তু এখনো তো রাত হয়নি। কেন, রাতেও থাকুনের কথা নেই? বুয়ার টিপুনি মারা কথা শুনে শোভার কালো মুখটা অপমানে আরো কালো হয়ে গেল। আপনি যা ভাবছেন তা নয়। আমাকে বলা হয়েছিল রাতের খাবার তৈরি করে তারপর চলে যেতে। স্যার রাতে ডিনার করে আসবেন। তুমি বাড়ি যাও। ও হ্যাঁ, কাল সকাল 8টা বাজার আগে আগে ড্রাইভার তোমাকে নিয়ে আসতে যাবে। জি। সুভা বোটা গায়ে জড়িয়ে চলে যাবে। তখনই রিনা বুয়া আবার পেছনে ডাকলো, এগুলাও নিয়ে যাও। আমরা এসব বিদেশি খাবার খাই না। যার জন্য রান্না করছো সে তো খাবে না, তাই তুমিই নিয়ে যাও। রিনা বুয়ার কথাটা বলেই থালা দিয়ে খাবার ভর্তি বাটিটা সুভার হাতে ধরিয়ে দিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। সুভার এবার কেঁদেই দিতে ইচ্ছা হচ্ছে। এমন কেন মানুষ? খাবে না ফেলে দিক, মুখের উপর এভাবে বলে? সুভা কাঁদো কাঁদো মুখে বাড়ি ফিরে আসে। সামি, রাবু, রাতুল খাবারগুলো পেয়ে সেই খুশি হয়। সুভার মাথাটা ঝিমঝিম করছে। জ্বরটা বোধহয় এখনো আছে। কাপড় বদলে মুখের উপর হাত রেখে শুয়ে থাকে চুপচাপ। মনিরা সুলতানা মেয়েকে এভাবে অসময় শুয়ে থাকতে দেখে পাশে এসে বসে। কপালে হাত বুলিয়ে দিতে শোভা মাকে জড়িয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মেয়েকে এভাবে শব্দ করে কাঁদতে দেখে মনিরা ভয় পেয়ে যায়। ও মা, কি হয়েছে? ও বাড়িতে কিছু হয়েছে? শোভা শুধু মাথা না সূচক ঝাঁকায়, তারপর আবার কাঁদতে থাকে। বল না, কি হয়েছে? বড় মা, আল্লাহ আমাকে পৃথিবীতে কেন পাঠিয়েছে বলতো? মানুষের কটু কথা শোনানোর জন্য, নাকি প্রতিনিয়ত মানুষের কাছে ছোট হওয়ার জন্য? আমি মরে যাব বড় মা, আমার বাঁচতে ইচ্ছা হয় না এমন জীবন নেই। ছি, এসব বলতে নেই রে মা। সৃষ্টিকর্তা সব জানেন, বোঝেন। তার চেয়ে ভালো কেউ কিছু জানে না। তোকে তিনি এই রূপে পছন্দ করেছেন, তাই তুই এমন। তার কাছে যা সুন্দর তা পৃথিবী সব কিছু থেকে উত্তম। মন্দ লোকে তো মন্দ কথা বলবেই, তবে সবাই কি মন্দ বলে বল? না। শর্মির মা, শর্মি বলে শোভা তোর গায়ের রং কালো তাতে কি? তুই আর সব দিক দিয়ে সবার থেকে সুন্দর। তোর চোখের দিকে নাকের দিকে তাকালেই মনে হয় কোনো দক্ষ কারিগর অতি সুনিপুণ ভাবে মেপে চুক্তি বসিয়েছে। মানুষ হাজার হাজার টাকা খরচ করে চুল সুন্দর করার পেছনে। আর দেখ, আল্লাহ তোর চুলগুলো কত সুন্দর করে বানিয়েছে। কোমর অব্দি রেশমি সুতার মতো চিকচিক করে তোর চুলগুলো। বড় মা, আন্টি যদি সত্যি বলে তাহলে ওই দোকানদার চাচা কেন বলে আমার বিয়ে হবে না? কেউ নাকি এমন কালা কুটকুটে জারজ মেয়ে ঘরেও নেবে না। আমি জারজ কেন হলাম বড় মা? আল্লাহ আমার পাক পবিত্র করে তোমার ঘরে কেন দিল না? একজন বলে আমি সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি, আর একজন বলে নিকৃষ্ট সৃষ্টি। ও বড় মা, কে সত্যি বলে বলো না?
মনিরা মেয়ের কান্না দেখে বুকের সাথে জড়িয়ে নেয় শক্ত করে। মনিরারও কষ্ট লাগে। মানুষগুলো এত খারাপ কেন মনিরা বোঝে না। এমন ভালো মেয়ের মনে বিনা কারণে কষ্ট দেয়। চুপ কর মা, চুপ কর। যে খারাপ সে সবকিছুই খারাপ চোখে দেখে। কে বলে তুই অসুন্দর, তোর বিয়ে হবে না? আল্লাহর সৃষ্টি নিয়ে এমন ব্যঙ্গ বিদ্রুপ করলে আল্লাহ নিজেও সহ্য করবে না দেখিস। তুই তো তারই দেওয়া রূপ রং ধারণ করছিস। তোর তো এতে কোনো হাত নেই, তবু এসব নিচু স্বভাবের লোকেরা এসব বলে। তুই কাঁদিস না সোনা মা আমার। যে যা খুশি বলুক, তুই আমার সন্তান। ধৈর্য ধর মা, দেখবি আল্লাহ একদিন এদের মুখে কষিয়ে নেয় থাপ্পড় লাগাবে। আমার জন্মই পাপ বড় মা, তাই তো আল্লাহ আমাকে কষ্ট দেয় বারবার। এমন কথা বলতে নেই মা। আল্লাহ তার প্রিয় বান্দাদের সবসময় পরীক্ষায় ফেলে। ধৈর্যহারা হোস না, ভরসা রাখ, দেখবি তোকে আল্লাহ নিরাশ করবে না। সান্ত্বনা দিও না মা। আমি তো জানি এই কালো শরীর আর জারো ঝড় দাগ আমি কোনোদিন মুছতে পারবো না, কোনোদিনই না। এই সমাজ আমাকে কোনোদিন ভালো চোখে দেখবে না। ওই দোকানদার কাকা ঠিকই বলেছে, এমন অসুন্দর জন্মপরিচয়হীনা মেয়েকে কে গ্রহণ করবে? এই সমাজের মানুষ এত উন্নত হয়নি এখনো বড় মা। মনিরা মেয়েকে বুঝিয়েও শান্ত করাতে পারল না। দোকানদার বারেক সেই ক্লাস 9 থেকে শোভাকে তার 4 নম্বর বউ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। শোভার মন মানসিকতা ভাঙার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। মনিরা কয়েকবার বলেও বাড়িকে সায়স্তা করতে পারেনি। দুশ্চিন্তার কান্নার জোয়ারে শোভার জ্বরটা রাতে গা কাঁপিয়ে এলো। পরদিনও এক অবস্থা। একদিন কাটতেই জ্বরটা কমতে লাগলো, কিন্তু শরীর দুর্বল, সাথে ব্যথা তো আছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। তবুও মায়ের কথা অগ্রাহ্য করে শোভা নিজেই গাড়ি করে ও বাড়ি গেল। শোভাকে আসতে দেখে বুয়া হাসি মুখে এগিয়ে এসে হাত ধরে সোফায় বসালো। শুভা অবাক হলো বুয়ার আচরণে। শোভাকে আরো অবাক করে বুয়া শোভার ভালো মন্দ জিজ্ঞেস করলো। তোমার শরীর এখন কেমন মা? জি আন্টি, আলহামদুলিল্লাহ। আন্টি সরি। আসলে, আরে সরি বলার দরকার নেই, আমরা সব জানি। ভাইজান আমারে সব বলেছে। আমারে মাফ করে দিও মা, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি। না না আন্টি, ঠিক আছে। আপনি গুরুজন, বকতেও পারেন, ধমকও দিতে পারেন, কিন্তু আন্টি খারাপ ভাববেন না প্লিজ। না, আর ভাববো না। শোভার মুখে মাথায় হাত বুলিয়ে বলে রিনা বুয়া। সাহেব কি বাসায় আন্টি? না, এই তো একটু আগেই জ্যাককে নিয়ে বের হলো। ও, তাহলে এখন আমি কি করবো আন্টি? কিছুই না। মানে? মানে তোমার শরীর মোটেও ভালো নেই, এখনো গা গরম আছে, মুখ চোখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে, আর তুমি কিনা কাজ করতে চাও? ভাইজান জানলে আস্ত রাখবে না আমাকে। তাহলে কি চলে যাব আমি? আসছি যখন একটু বসো। ভাইজান চলে আসলে দেখা করেই যেও। ঠিক আছে। রিনাবু আরো কিছুক্ষণ শোভার সাথে কথা বলে রান্নাঘরে শোভাকে নিয়ে গেল। বুয়া সব গোছাচ্ছে, শোভা একটু একটু এগিয়ে দিচ্ছে বুয়ার নিষেধ উপেক্ষা করে। আধা ঘন্টা এই অচেনা পরিবেশ শোভার কাছে চেনা হতে লাগলো। বুয়া, বাড়ির মালি, দারোয়ান, আরো একজন কাজের মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। সবাই শোভাকে আজ সাদরে গ্রহণ করে। অনেক কথাই হয় বুয়ার সাথে। শোভার মা বাড়ির অন্যান্য সবার কথাই বুয়া শোনে। বুয়াও নিজের বিষয়ে বলে। তার এক মেয়ে আছে যে কিনা এখন রাজশাহী বোর্ডিং স্কুলের 9ম শ্রেণীতে পড়ে। স্বামী পরিত্যক্তা। রিনা বুয়া নিজের দুঃখের অতীত বলতে গিয়ে ভাবুক হয়ে পড়ে। নেশাখোর উন্মাদ স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে কোলে শিশুকে নিয়ে ঢাকা চলে আসতে ভাগ্যক্রমে নীলের বাড়িতে কাজ পায়। তখন থেকে এখানে আছে। নীলের বুয়ার মেয়ে রূপাকে রাজশাহী বোর্ডিং স্কুলে রেখে পড়াচ্ছে। শোভা রিনা বুয়াকে সান্ত্বনা দিল। নিজের কষ্ট ততক্ষণই বিশাল লাগে যতক্ষণ অন্যের পাহাড় সম কষ্টের কথা না জানা থাকে। শোভার মনে হলো জীবন ওকে সত্যি অতটাও খারাপ রাখেনি। মনে মনে শুকরিয়া আদায় করলো রবের কাছে। শুভা বসার ঘরে সোফা ঝাড়া পোছা করছিল। তখনই একটা নাদুস নুদুস বড় বড় লোমওয়ালা কুকুর এসে ঘেউ ঘেউ করতে লাগলো। সামনে কুকুর দেখে শোভা চিৎকার করে সোফায় উঠে চোখ বন্ধ করে বসে রইল। বুকটা জোরে জোরে ধকধক করছে। চোখ খুলতে দেখে সামনে নীল বসে হাসছে, কুকুরটাকে হাত দিয়ে আদর করতে করতে। শুভা আস্তে আস্তে সোফা থেকে নেমে যাবে তখনই এতক্ষণ এক নিবিষ্টে চেয়ে থাকা জ্যাক ঘেউ ঘেউ করে উঠলো। শুভা আবার চিৎকার দিয়ে কাঁদো কাঁদো হয়ে সোফায় সিটে বসে রইল। জ্যাক, কুল ডাউন মাই বয়, রিল্যাক্স। শুভার দিকে মৃদু হেসে তাকিয়ে জ্যাককে আদর করতে করতে বলল নীল। শুভার মায়াবী মুখটা নীলকে কেন যেন খুব আকৃষ্ট করে। এমন ফিল কোনোদিন হয়নি যেমনটা এই মেয়েকে প্রথম ছুঁয়ে হয়েছিল। এবং এখনো দেখলে হয়, মেয়েটার কালো মুখটা ভয়ে অপূর্ব কালো দেবী মূর্তির মতো লাগছে, ঠিক যেন ক্লিওপেট্রো। সাদা মোটা গরিবের ক্লিওপেট্রো। কথাটা ভেবে নীলের মনে অদ্ভুত অনুভূতি খেলা করলো। এই 28 বছরে যে অনুভূতির সংকেত নীল পায়নি। এতক্ষণে বুয়া ছাদ থেকে নিচে নেমে শোভাকে ওভাবে ভয়ার্ত চেহারায় বসে থাকতে দেখে এগিয়ে যায়। কি হয়েছে আন্টি?
কুত্তা? সেট আপ! কুত্তা কি? বলো জ্যাক। নীলের আচমকা ধমকে শোভা বুয়ার পেছনে মুখ লুকায়। ভয় পেও না, ওর নাম জ্যাক। ও কিছুই করবে না তোমাকে। করবে? দেখছেন না কিভাবে ঘেউ ঘেউ করছে কুত্তাটা। আবার কুত্তা বলেছো তুমি জ্যাককে? আন্টি, ভাইজান, আমি দেখছি আপনি শান্ত হন। শোভা, এ তোমাদের গলির কুকুরগুলোর মতো না, একদম শান্ত শিষ্ট আর পোষা মানা। তুমি অচেনা তো তাই এমন করছে, একবার পরিচয় হয়ে গেলে দেখবা কত ভালোবাসা দেয়। জ্যাক বাবা, এদিকে আসো। বুয়ার ডাক শুনে জ্যাক ঝুলানো কান নাড়াতে নাড়াতে জিভা বের করে এসে ঘেউ ঘেউ করতে করতে দাঁড়ায় শোভার সামনে। রিনা বুয়া জ্যাককে আদর করে শোভার পাশে নিয়ে আসে। শোভা ওর মাথায় গলায় হাত বুলাও বুলাও। না না, আমার ভয় করে। এটা আমাকে ঠিক কামড় দেবে। ইস! উস! সুভার প্রত্যাখ্যান পেয়ে জ্যাক আরো জোরে ঘেউ ঘেউ করে। নীল রেগে মেগে সুভাকে জোর করে হাত ধরে টেনে উঠিয়ে জ্যাকের হাতে গলায় হাত বুলিয়ে দেয়। সুভা চোখ বন্ধ করে নীলের পিঠের নাক ঠেসে অন্য হাতে নীলের টি শার্ট খামচে ধরে থাকে। হাতে একটু পর যখন লোমশ কিছু অনুভব করে চোখ খুলে তাকিয়ে দেখে জ্যাক জিভা বের করে খুশি খুশি চোখে তাকিয়ে আছে। সুভা জ্যাকের উপর থেকে চোখ সরাতেই নিজেকে আবারও নীলের খুব কাছে আবিষ্কার করলো। সুভা লজ্জায় মাথা নুয়ে সরার চেষ্টা করেও পারছে না। নীল শক্ত করে ওর একটা হাত জ্যাকের উপর ধরে রেখে মোবাইলে কথা বলছে। সুভা টানাটানি করা দেখে কথা বলার এক ফাঁকে চোখ গরম দিয়ে তাকাতেই সুভা চুপসে যাওয়া ফাটা বেলুনের মতো চুপ করে বসে থাকে। নীলের গায়ের ঘাম মেশানো তীব্র পারফিউমের সুগন্ধ এসে নাকে লাগছে। ঘোর লেগে যাচ্ছে শোভার, মারাত্মক ঘোর। জ্যাক হঠাৎ শোভার হাত চাপতে লাগায় শোভার শরীর শিরশিরিয়ে ওঠে। নীলুপা হয়ে চোখ মুখ খিচে নীলের পিঠে আবার নিজের নাক কপাল খিচে জোরে খামচে ধরে নীলের টি-শার্ট। নীল চেষ্টা করেও হাসি থামাতে পারছে না। মৃদু হাসি ফুটে ওঠে নীলের ঠোঁটের কোণে। অসম্ভব ভালো লাগার বহিঃপ্রকাশ সে হাসি। সুভা সাহস সঞ্চার করে নীলের হাত থেকে জোর করে নিজের হাত সরিয়ে দৌড়ে রান্নাঘরে চলে গেল। মনের মধ্যে সদ্য ফাগুন হাওয়ায় দোল লাগা নীলের সেটা মোটেও পছন্দ হলো না। হাসি মুখটা পরক্ষণে রাগে রাগি ভাব এলো। জ্যাককে সাথে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। জ্যাক মালিকের মেজাজ ভালোই বোঝে। নীল রেগে থাকলে জ্যাক নীলের গা সহজে ঘেঁষে না। এখনো তেমন চুপচাপ খাটের উপর হামাগুড়ি দিয়ে বসে আছে। লেজ নাড়াচ্ছে ইচ্ছা করলেও নাড়াচ্ছে না ভয়ে। নীল এক টানে টি শার্ট খুলে পাশে সিঙ্গেল সোফাটায় ফেলে কোমরে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আবার ভাবতে থাকে একটু আগের অনুভূতিগুলো। কেন এমন অনুভূতি দোলা দিচ্ছে নীলের রুক্ষ সূক্ষ্ম বিরান মনের গহীনে। নীল বুঝে উঠতে পারছে না এই মেয়ের সাথেই কেন, কেন অন্য কারোর সাথে এমন হয়নি। উফ! নীল আর ভাবতে পারে না। শাওয়ার শেষ করে ভেজা ভেজা চুলগুলো হালকা নাড়িয়ে রুমে এসে জ্যাকে ডেকে তাকে মৃদু হাসি দেয়। জ্যাক মালিকের মন ভালো হওয়ার খুশিতে এবার মনের সুখে লেজ নাড়াতে থাকে। নীল আলমারি থেকে অ্যাশ কালার টি শার্ট আর কার্গো প্যান্ট পরে সোফায় বসতেই কিছুক্ষণ আগে ফেলে রাখা টি শার্ট দেখে হাতে নেয়। মৃদু হেসে টি শার্টের পেছন দিকটায় হাত বুলিয়ে মনে মনে ভাবে, এখানে ছোঁয়া লেগেছিল মেয়েটার। নীল নাকের কাছে নিতেই শ্বাস টানে ভিন্ন সুবাসের আশায়, কিন্তু পায় না। নিজের ঘামে ভেজা পারফিউমের গন্ধই কেবল পায়। হতাশ হয়ে বুয়াকে ডাক দেয়। বুয়া, মেয়েটাকে বলো কফি দিয়ে যেতে। জি ভাইজান। নীল টি শার্টটা পাশে রেখে ল্যাপটপে মনোযোগ দেয়। সুভার কিছুক্ষণ পর কফি নিয়ে দরজায় এসে টোকা দেয়। সুভার প্রচন্ড অস্বস্তি হচ্ছে এই ঘরটায় আবার আসতে। গরিব বলে আজ মান অপমান লাজ লজ্জা ফেলে কাজ করতে এসেছে, নয়তো মরে গেলেও এই বাড়ি আর ওই খারাপ লোকটার কাছে আসতো না। সেদিন কি করেছিল কথাটা ভাবতেই লজ্জায় অপমানে ছি বলে ওঠে। শোভা ভেতরে প্রবেশের অনুমতি না পেয়ে অনেক ইতস্তত করে আবার টোকা দেয়। এবার একটু জোরেই দেয়। টোকার আওয়াজ শুনে ল্যাপটপে কাজ করতে করতে নীল জবাব দেয়, ভেতরে আসো। শোভা হাল্লার নাম নিয়ে কাপা কাপা হাতে কফির কাপ সহ ভেতরে ঢোকে। ঢুকতে হৃৎপিণ্ড বন্ধ হওয়ার উপক্রম হয়। জ্যাককে খাটের উপর গুটিসুটি মেরে বসে থাকতে দেখে ধীর পায়ে এগিয়ে নীলের সামনাসামনি দাঁড়িয়ে বলে, সাহেব আপনার কফি। রাখো। সাহেব, আমি যাই না। শোভা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তার মধ্যে নীল নিষেধাজ্ঞা জারি করে বসলো। শোভার বিরক্ত আর অস্বস্তি দুটোকে একত্রে ধারণ করে দাঁড়িয়ে থাকে বোবা মূর্তির মতো। আলো চোখে জ্যাকের দিকে ফিরে ফিরে তাকায়। নীল কফিতে চুমুক দিয়ে ল্যাপটপের উপর চলমান ব্যস্ত হাতটা থামিয়ে দেয়। শোভা থেকে বড় বড় চোখে তাকিয়ে কফিতে আরেকবার চুমুক দেয়। ওয়াও, ইটস টু গুড, টু বি অনেস্ট, জাস্ট অসাধারণ তোমার তৈরি এই কফি। তুমি কালো হলে কি হবে, তোমার রান্না খুবই টেস্টি। কথাটা বলে নীল অপরাধ বোধে ভুগলো। নত মস্তকে দাঁড়িয়ে থাকা শোভার ওড়নার ঘোমটার আড়ালের আধা আধো
মুখটা দেখে মৃদু হেসে আবার বলল, উফ, কালো বলেছি বলে কষ্ট পেলে? শুভা মাথা ঝাঁকিয়ে না সূচক ইশারা করে। নীল মুগ্ধ নয়নে কফিতে চুমুক দিতে দিতে মেয়েটাকে দেখে। একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো কি আছে স্পেশাল এই মেয়ের মাঝে। আপাত দৃষ্টিতে দেখতে দেখা যায় কিছুই নেই। তামাটে কালো গাত্রবর্ণ, টেনে টুনে 5 ফুট উচ্চতা হবে হয়তো। সুন্দরী বলতে যা বোঝায় তার কিছুই নেই। তাহলে নীলের মনে ঝড় কেন ওঠে এই মেয়ের উপস্থিতিতে? কেন মনটা আকুলি বিকুলি করে একটু দেখার জন্য? মাত্র তো কদিনের পরিচয়, এতে মনটা এমন হচ্ছে? নীল গভীর মনোযোগ দিয়ে এই মেয়েটাকে দেখে যাচ্ছে। একটা তো খুঁত ধরে মনটা ফেরানো লাগবে, যেখানে হাজারটা খুঁত চোখের সামনে আছে। তবু একটা মারাত্মক দোষ লাগতে যাবে এই মেয়ে থেকে মনের দুর্বলতা কেটে। নীলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সুভার দৌড়ে পালাতে ইচ্ছা হচ্ছে। হাত পা অসহায় হওয়ার উপক্রমে পরিস্থিতিতে শুভা অনেকটা সাহস জুগিয়ে আমতা আমতা করে অতি আস্তে বলল, সাহেব, এবার আমি যাব? নীল প্রথমে না শুনলো, সুভার দ্বিতীয়বার বলাতে শুনে সুভার থেকে দৃষ্টি সরিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দেয়। শুভা উত্তরের অপেক্ষা উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। অবশেষে নীল বলল, যাবে? আচ্ছা যাও। এই শোনো। জি সাহেব। নাম কি তোমার? শুভা। শুভা? এটা কেমন নাম? শুনলে মনে হয় হিন্দু হিন্দু। পুরো নাম কি? সুভাষিনী জান্নাত। হোয়াট এ কম্বিনেশন! হিন্দু মুসলিম দুটো নামই একসাথে। অসাম্প্রদায়িক নাম। গুড। গুড। যাও। শোভা তাড়াতাড়ি নীলের ঘর থেকে গিয়ে বাঁচে। নীল পরে থাকা টি শার্টটার দিকে তাকে মৃদু হেসে আবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। শোভা রান্নাঘরে গিয়ে ঘটঘট 2 গ্লাস পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। শোভাকে আতঙ্কিত হতে দেখে রিনা বুয়া এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? কই, কিছু না। পিপাসা পেয়েছিল তো, তাই পানি খেলাম। শুভা মনে মনে তবা করে নিল মিথ্যা বলার জন্য। মিথ্যা বলো না শুভা। আমি প্রথম দিন থেকে লক্ষ্য করছি তুমি ভাইজানকে দেখলে ভয়ে চুপসে থাকো। সে রাগে, এটা সবাই জানে, তাই বলে এমন ভয় পাওয়ার কিছুই নেই। আন্টি, আমি কি করব? সাহেবকে দেখলেই কলিজা শুকিয়ে লুটতে সুটকি হয়ে যায়। শুভার মুখে এমন অতর কথা শুনে রিনা বড় শব্দ করে হেসে ওঠে। পাগলি একটা। আমি জানি তোমার সাথে ভাইজানের প্রথম দেখা সুখকর ছিল না। হয়তো ওইটার জন্যই ভয়টা বেশি তোমার। সত্যি বলতে ভাইজান মনের দিক দিয়ে ভালো মানুষ। তার কাছে কিছু সাহায্য চেয়ে কেউ ফেরত গিয়েছে এমন কথা জীবনেও শুনবে না। মানুষ হিসেবে শতভাগ ভালো না হলেও অত খারাপ না। আন্টির মুখে নীলের প্রশংসা শুনে মনে মনে রেগে যায় শুভা। এতই যদি ভালো, তাহলে এতক্ষণ শুভাকে দাঁড় করিয়ে চোখ দিয়ে গিলছিল কেন? ব্যাটা ভালো না ছাই, আস্ত বদ। মনে মনে এক ধাপ বকা দিয়ে আন্টির সামনেও বেখেয়াল সেটা জাহির করে ফেললো। কে বলছে খারাপ না? অনেক খারাপ আপনার ভাইজান। আমাকে বলে আমার নাম হিন্দু, আবার বলে অসাম্প্রদায়িক নাম। যে ধর্ম নিয়ে মজা করে সে কি ভালো? ওহ, এ কথা। আসলে ভাইজানের কিছু খারাপ দিক আছে যা আমারও পছন্দ না, তার পরিবারেরও না। তাই তো এই বাড়িতে একা একা থাকে। পরিবার ছাড়া থাকে কেন? ভাইজান সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। নাস্তিক উনি। কোনো ধর্ম পালনের ছিটে ফোটাও তার মধ্যে নেই। এই জন্য তার পরিবারের সাথে তার বনিবনা হয় না। আরো একটা কারণ আছে। রিনা আরেকটা কারণ না শুনে শুভ অধৈর্য হয়ে মুখ বেঁকিয়ে বলে, ছি, কি খারাপ লোক। এই লোকের জন্য রান্না করলেও তো আমার ইবাদত নষ্ট হবে। আমি করবো না এই চাকরি। আসতে বলো, শুনে ফেলবে। শুনলে কি হবে? সুভার কথা শেষ হতে উপর থেকে নীলের কণ্ঠস্বর শোনা গেল, বুয়া একটু এদিকে আসো তো। সুভা চোখ বড় করে বুয়ার পেছনে লুকিয়ে পড়ে নীলের কণ্ঠস্বর শুনে। তা দেখে হেসে কুটি কুটি হয় রিনা বুয়া। কি হলো তো? শুনলে কি হবে বুঝেছো এবার? চুপচাপ কাজ করে যাও। আমরা হলাম কাজের লোক। সাহেবদের ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা ঘামালে আমাদের পেটে ভাত ঢুকবে না। তুমি রান্নাঘরে যাও, আমি গিয়ে দেখি কি বলে ভাইজান। আচ্ছা। আন্টি, কি বলো? আমি যা বলেছি বলে দেবেন না তো? না রে পাগলি, বলবো না। যাও কাজ করো। শোভা ভয়ে ভয়ে রান্নাঘরে গেল। কি দরকার ছিল সাহেবকে নিয়ে ওসব বলার? ওই বেটা একটা খাটাস। ওরে নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন শোভার বাচ্চা? এরপর চুপ থাকবি। একদম চুপ। পেটের মধ্যে কথা জমাতে পারিস না কেন তুই? এর জন্য কোন দিন না লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেয় ওই বদটা। শোভা নিজের মনে নিজেই কথা বলে। নীল বুয়াকে ডেকে শোভাকে কাজ বুঝিয়ে দিতে বলে। আরো কিছু কথা বলে। নীল 3 দিনের জন্য অস্ট্রেলিয়া যাবে সে কথাও জানে। 3 দিন রিনা বুয়াকে সব দেখে শুনে রাখতে বলে প্রতিবারের মতো। রিনা বুয়া সব বুঝে শুনে চলে আসে। মনে মনে ভাবে, এত ভালো মনের একটা মানুষ হঠাৎই কেমন পশুর মতো হয়ে যায়। তখন রিনার কাছে অচেনা হয়ে যায় মানুষটা। রিনা বোঝে না আল্লাহকে বিশ্বাস করলে ক্ষতি কি। বুয়ার মতো তুচ্ছ অচেনা অজানা একজন মানুষকে আপন ভাবে বিশ্বাস করতে পারলে যে সৃষ্টি করেছে তাকে কেন বিশ্বাস করা যাবে না? খুবই প্যাচের বিষয়।
বুয়া যতবার এই বিষয় নিয়ে ভাবে ততবার মাথা ব্যথা হয়। আজও হচ্ছে, চিনচিন করে মাথার পেছন ধরে আসছে। এখন এই চিন্তা থেকে মুক্তির জন্য অন্য কিছু ভাবতে হবে। মনোযোগ অন্যদিকে নিতে বুয়া রান্নাঘরে সুভার সাথে গল্প জুড়ে বসে কাজ করতে করতে এভাবে 1 সপ্তাহের বেশি কেটে যায় এ বাড়িতে সুভার। এখন আর কোনো কিছুতে জড়তা লাগে না। এ বাড়ির প্রতিটি মানুষ সুভার আপন, শুধু ওই সাহেব ছাড়া। সাহেবকে সুভা মন থেকে অপছন্দ করে। আজ সকাল সকালে চলে এসেছে শুভা। এতদিনে নীলের অনুপস্থিতিতে এই বাড়িকে নিজের অভয়ারণ্য মনে করে চলাফেরা, কাজকর্ম করেছে। ভুলেই গেছে নীলের কথা। শুভা ওড়না পেঁচে কোমরে গুঁজে সোফা টোফা ঝাড়ু দিচ্ছিল। তখনই যাক আস্তে আস্তে ঘেউ ঘেউ করতে করতে শোভার পেছনে এসে দাঁড়ালো। শুভা ভয়ে দৌড়ে সোফার পেছনে গিয়ে দাঁড়িয়ে বুকে থুথু দেয়। নীল যাওয়ার পর থেকে জ্যাককে বাড়ির ভিতর ঢুকতে দেয় না শোভা। সবাইকে বলেও দিয়েছে যেন জ্যাকের বাইরেই ঘরের খাবার দাবার দিয়ে ওখানে আটকে রাখে। বাড়ির বাকি কাজের লোক ভেবেছে শোভা ভয় পায়, তাই তারাও কিছু বলেনি। শোভা মনে মনে খুশি হতো জ্যাককে যখন শিকল দিয়ে বাঁধা বাইরের ছোট্ট ডগ হাউসটায় ফ্যালফ্যাল করে বসে থাকতে দেখতো। মনে মনে পৈশাচিক আনন্দ পেত এই ভেবে যে এর বদমাইশ মালিককে শায়েস্তা না করতে পারলেও এটা এর জ্যাককে শায়েস্তা করতে পেরেছে। কিন্তু আজ কে ছেড়ে দিল? শোভা নাক মুখ কুঁচকে দাঁত কিরমিরিয়ে জ্যাকের দিকে ঝাড়ু উঠিয়ে বলল, এ বদের হাড্ডি বদ জ্যাক, যা বাইরে যা, হুশ হুশ। জ্যাককে এক চুলো নড়াতে না পেরে আবার বলল, যাচ্ছিস না কেন বেহায়া একটা? যেমন মালিক তেমন কুকুর। কুকুর তো নয়, কুত্তা। উলে, তোকে তো আবার কুত্তা বলা নিষেধ। জ্যাক বলতে হবে। জ্যাক, নিষেধে নিকুচি করি। তুই একটা কুত্তা। কুত্তা? জ্যাক বুঝলো কিনা কে জানে। সুভার আঙ্গুল উঁচিয়ে বলা কথাগুলো শুনে রেগে গিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করে। এই চুপ, চুপ কর। বেশি চিৎকার করবি তো মেরে বস্তা ভরে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো, বুঝলি? আর দীক্ষিতা করে কুত্তার নাম রেখেছে জ্যাক। সুভার কথা শেষ না হতে জ্যাক দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে আল্লাহকে ডাক দিল। তখনই সুভার মাথায় বাজ পড়ার মতো অবস্থা হলো। পুরো শরীরে 440 ভোল্টেজের বৈদ্যুতিক শক লাগলো। নীল সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে সুভার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। সুভার জ্ঞান হারানোর মতো অবস্থা। নীলের তীক্ষ্ণ চাহনি দেখে সুভাকে আজ নীল দ্বিতীয়বার মাথায় কাপড় ছাড়া দেখলো। এই কদিনে অনেক পাল্টে গেছে মেয়েটা। সেদিন খুঁজেছিল কি দোষ পাওয়া যায়, কিন্তু আজ তো দোষ নয়, নিজের মনটাই খুঁজছে এই মেয়ের ভীরু চোখের চাহনিতে। চিকন ঘন ভ্রু যুগলের নিচে হরিণী দুটি বড় বড় চোখের অসহায় দৃষ্টির মাঝে নিজেকে হারিয়ে ফেলে নীল। কোনো মতে নিজেকে সামলে জ্যাককে নিয়ে উপরে উঠতে উঠতে পাশে দাঁড়ানো বুয়াকে লক্ষ্য করে আরো চোখে শোবার দিকে তাকিয়ে বলে, বুয়া, এই মেয়েকে আমার ঘরে এক্ষুনি পাঠাও, কুইক। নীল উঠে যেতেই শোভা বাচ্চাদের মতো কেঁদে উঠে আন্টিকে ধরে, আন্টি আমার ভয় লাগছে। এত বেখালি কেন তুমি? ভাইজান সেই কখন থেকে দাঁড়িয়ে তোমার এসব বকা শুনছে। জ্যাককে কি পরিমাণ ভালোবাসে ভাইজান তুমি চিন্তাও করতে পারবে না। আর তুমি কি না এসব বলছো? আমি কিছুই জানি না। যাও তুমি উপরে। আন্টি, আরে যাও। বেশি বকলে দৌড়ে চলে আসবে, বাকিটা আমি দেখে নিব। যাও এবার, নয়তো ভাইজান বেশি রেগে যাবে। ভাইজান আবার বেশি রাগলে হুঁশ থাকে না। বুয়া কথাটা বলে রান্নাঘরে চলে গেল। সুভা কাঁপা কাঁপা পায়ে 2 কদম এগোয় আবার পেছোয়। এমন করতে করতে নীলের দরজায় এসে দাঁড়িয়ে থাকে। টোকা দেওয়ার মতো সাহস শক্তি কোনোটাই নেই সুভার। সুভা ভয়ে কেঁদে চোখ লাল করে ফেলেছে। সুভাকে দরজা বাইরে দাঁড়ানো দেখে নীলের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। নিজে উঠে দরজা খুলে সুভার মুখোমুখি রেগে রাগে দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভেতরে আসার জন্য মহারানীকে কি ইনভিটেশন কার্ড দেওয়া লাগবে? ভেতরে আসো। নীলের ধমকে সুভা চমকে ওঠে। ভীরু পায়ে নীলের পাশ কেটে ভেতরে আসতে ধরাম করে দরজা লাগিয়ে দেয়। সুভা তাতে আরেক দফা চমকে ওঠে। এই মুহূর্তে হার্ট ফেল হওয়ার মতো অবস্থা শোভার। ওনার ঘোমটার আড়ালে ভয়ে মুখটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে, যা নীলের দৃষ্টি এড়ায় না। নীলের এই একঘেয়ে পাঞ্চে জীবনে কিছুটা আনন্দ, কিছুটা উন্মাদনা নিয়ে এসেছে শোভা। আগে যে অসহ্য লাগতো এখন ভালো লাগে। নির্জীব মৃতপ্রায় মনটাতেই সঞ্জীবতা ফিরে এসেছে। এ কদিন পর অস্ট্রেলিয়া থেকে ফিরে আবার সেই উন্মাদনা আনন্দ মনে অনুভব করছে। মনে হচ্ছে হ্যাঁ, বেঁচে আছি এখন। সুভার সামনে চুপচাপ বসে সুভাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। পিচ্চি মেয়ের কত সাহস, আমাকে কি সব বলছিল, আবার এখন মিনি বিড়াল হয়ে আছে। নীল জ্যাককে আদর করতে করতে বলল, বড্ড সাহস তোমার রাধুনী সাহেব। আমি আসলে চুপ, একদম চুপ, কোনো কথা না। আমাকে যা বলেছো বলেছো। আমার জ্যাককে মেরে বস্তায় ভরে বুড়িগঙ্গা ফেলার কথা বলার সাহস কই পাও সাহেব? সুভা কাঁদো গলায় কিছু বলতেই যাবে নীল আবার ধমকে উঠল। এই মেয়েকে ভয় দেখাতে বেশ লাগছে নীলের। মনে মনে হাসি আসলো, দমিয়ে রাখছে। ইঁদুর বিড়াল খেলার মতো মজা পাচ্ছে নীল। বলেছি না কথা না বলতে। চুপ। অনেক সাহস তো তোমার, তাই সাহসের পরীক্ষা নেব তোমার আজ।
আজ থেকে জ্যাককে গোসল করানো, খাওয়ানো, পটি করানো সব তুমি করবে। জ্যাক, বাড়ি যাও, ওই রাধুনিকে ধরে নিয়ে আসো। জ্যাক মালিকের এক কথা দৌড়ে শোভার কাছে যেতেই শোভা শব্দ করে কাঁদতে থাকে চোখ বন্ধ করে। জ্যাক শোভার কামিজের নিচের অংশ কামড়ে নীলের কাছে নিয়ে আসে। চোখ খোলো রাধুনি, চোখ খোলো। নীলের ধমকে চমকে তাড়াতাড়ি চোখ খুলে ফুপিয়ে কাঁদে। নীল সোফা থেকে উঠে দাঁড়াতে শোভা দু কদম পেছনে সরে যায়। নীল মৃদু হেসে সামনে এগিয়ে শোভার থুতনি ধরে নিজের দিকে তাক করে। বন্ধ চোখের মায়াবী মুখের দিকে বিভোর হয়ে যায় নীল। কে বলেছে এই অসুন্দর? আমি। তোর দৃষ্টির উপর লানত নীল। এই শ্যামাঙ্গিনী শ্যামা সুন্দরী রূপের কাছে সব ফ্যাকাশে নির্জীব। এই রাধুনির কম্পনরত দু ওষ্ঠীর নেশা কতটা ভয়াবহ তা আমি ছাড়া এই মুহূর্তে কেউ উপলব্ধি করতে পারবে না, কেউ না। নীল মুগ্ধতায় ডুবে শান্ত সুরে বলে, তোমাকে আমার ভালো লেগেছে। কেন লেগেছে জানি না, তবে যতদিন এই ভালো লাগাটা না শেষ হবে তুমি আমার বাড়ি থেকে যেতে পারবে না। আর হ্যাঁ, আমি তোমার সাথে ফিজিক্যালি সম্পর্ক করতে চাই, বলতে পারো কন্ট্যাক্ট ম্যারেজ যাকে বলে। এবারে সবাইকে বলেছি, তুমি জানো না জেনে গেলে। কাল তৈরি থেকেও যাও। সুভা থুতনি ছেড়ে নিজের অনুভূতির উন্মাদনা সামলে বসে পড়ে নীল। সুভা যেন সাত আসমান থেকে পড়ে খেজুর গাছে আটকে আছে এমন মনে হচ্ছে। মাথা ঝিমঝিম করছে। কি বললো এই লোক? আমি মরে গেলেও তো তার মতো খারাপ লোককে বিয়ে করব না। শোভাকে চুপচাপ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে নীল আবার ধমকে সুরে বলল, কি হলো? সম্পর্ক কি এখনই শুরু করতে চাও? যদি রাজি থাকো আমার সমস্যা নেই। সুভার সামনে কি আছে না দেখে দৌড়াতে গিয়ে হুড়মুড় করে পড়ে যায় কার্পেটে পা মচকে। মচকানো পায়ের ব্যথা হজম করে ঊর্ধ্বশ্বাসে হনহন করে নীলের রুম থেকে বেরিয়ে আছে। মনে মনে সংকল্প করে এমন খারাপ লোকের ধারের কাছেও শোভা থাকবে না। যেই ভাবা সেই কাজ। কাউকে কিছু না বলে ব্যাগ নিয়ে গাড়ি ধরে বাড়ি চলে আসে। ওই বাড়ির কুকুরকে দেখে ভয় লাগে এই অজুহাত দিয়ে মাকে বলে শোভা আর ও বাড়ি চাকরি করবে না। মনিরা বেগম মেয়ের খুশিতেই খুশি, যদিও চাকরিটা থাকলে ভালো হতো ভেবে মনে মনে একটা আফসোস করে। তবুও মেয়েকে কিছু বলে প্রকাশ করে না। রাতের ঘুমটা মোটামুটি ভালোই হয়েছে শোভার। ফজরের আজানের সাথে সাথে উঠে মায়ের সাথে নামাজ পড়ে নাস্তা বানাতে শুরু করে। রুটি, আলু ভাজির সাথে গরম গরম ধোয়া ওঠা এক কাপ রং চা। ব্যাস আর কি চাই। শুভা খেয়ে দিয়ে ঘরদোর পরিষ্কার করার কাজে লেগে গেল। কতদিন হয়ে গেছে ঘরটা নিজ হাতে পরিষ্কার করা হয় না। নীলের দেওয়া ছেড় ভুলতে না পারলেও ভুলতে চেষ্টা করলো। আশিক অফিসে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে বের হতে শুভাকে বাইরে লাগানো শাকের চারাগুলোতে পানি দিতে দেখে। কতদিন শোভাকে এই সময় দেখে না। আশিক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর মুখে হাসি ঝুলিয়ে এগিয়ে গেল। কেমন আছো শোভা? ও, আশিক ভাইয়া। জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও। আজ কাজ করতে যাওনি? না ভাইয়া, ওই কাজ ছেড়ে দিছি। কেন? কেন? ওর বাড়ি কুকুর আছে। আপনি তো জানেন কুকুরকে কি পরিমাণ ভয় পাই আমি। দুবার কুকুরের দাবরানি খাইয়া সেই যে ভয় পাইছি, এরপর দূর থেকে ও কুকুর দেখলে ভয় করে। আর ওই বাড়িতে উঠতে বসতে কুকুর আর কুকুর। মানুষ কম মনে হয় কুকুর বেশি। সাংঘাতিক বিষয় তো। কি আর করবা, যার রিজিক যেখানে যে পর্যন্ত থাকে সে পর্যন্তই হয়। ওই বাড়ি তোমার রিজিক বোধহয় অতটুকুই ছিল। হুম, সেটাই। আচ্ছা চলি, রাতে কথা হবে। ঘুমিয়ে পড়ো না আবার। আচ্ছা ভাইয়া। সুভা আবার গাছে পানি দিতে লাগলো। আশিক যেতে যেতে ফিরে তাকালো বারবার। সুভা চাকরি ছেড়ে দিয়েছে, এই খুশিতে আশিকের ডিস্কো ডান্স দিতে ইচ্ছা হচ্ছে। আশিক চায় আর একটা বছর সুভার এভাবে ঘরে বসে কাটুক। প্রমোশন হলেই বাবা মাকে রাজি করে আশিক ঠিক শোভাকে বিয়ে করে নেবে। এমন একটা লক্ষ্মী বউ পেলে আশিকের সংসার সোনার সংসার হয়ে উঠবে। যেতে যেতে মনের মধ্যে কল্পনার রং বেরঙের তুলির ছটায় নানা স্বপ্ন আঁকতে থাকে। সারাদিন এটা ওটা করে কাটিয়ে মনের ভয়টা দূর করেছিল। দুপুর গড়াতেই সব ভয় ডর অনেকাংশেই দূর হয়ে যায়। কারণ নীল বা নীলের ড্রাইভার কেউই এর মধ্যে আসে নাই। তার মানে লুচু ব্যাটার আক্কেল ভালো হয়েছে। শুভা মনে মনে শান্তির হাসি দেয় নীলকে বকে। দুপুরের শেষের দিকে বোরকাটা পরে প্রিয় বান্ধবী শর্মির বাসার উদ্দেশ্যে রওনা হয়। শর্মিকে নীল সম্পর্কে না বলে থাকতেই পারছে না শুভা। স্বপ্নে কি ঘটলো, জাগরণে কি ঘটলো, সবটাই শুভা শর্মিকে বলে। শর্মিও তাই। এই দুজনের পেটের খবর শুধু দুজনেই জানি। তৃতীয় জন ঘূর্ণাক্ষরও আজ করতে পারে না। শর্মি শুভাকে পেয়ে ঈদের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়। সুভাকে জড়িয়ে গড়িয়ে নানা ভাবে আহ্লাদ আদর করে। শর্মী মাও খুব ভালো। শর্মী আর সুভাকে দু চোখে দেখেন না তিনি। এতদিন পর শোভা এসেছে দেখে পায়েস, লুচি, মিষ্টি ফল, কাবাব সহ নানা খাবার সামনে দিয়ে রেখেছে। সুভা খেতে খেতে নীলের সাথে ওর দেখা থেকে শুরু করে নীলের বিয়ের প্রস্তাব দেওয়া পর্যন্ত সব বলে। শর্মী সবটা শুনে মুখে না দিয়ে আঙ্গুর ঠোঁটে ধরে রেখেছে চোখ বড় বড় করে।
শুনলি তো সব? এবার বল তো, ওখান থেকে চলে এসে ঠিক করেছি না ভুল? পরে বলছি, আগে বল তোর এই লুচু সাহেব দেখতে কেমন? ক্যারাই জানে, আমি কেউ তো ভালো করে দেখছিনি। শর্মী সুভাকে চিমটি কেটে বলে, ঢং, বল না। আরে সত্যি আমি তার দিকে ভালো করে তাকাই নেই। সামনে গেলে ভয়ে কলিজা শুকিয়ে যায়, চোখের পাতা ভারী হয়ে আসে। তখন চোখের পাতা খুলে তার দিকে তাকাতে পারি না। তবে আড়ে ঠাড়ে যাই একটু দেখেছি, তাতে মনে হয় ভালোই দেখি। ওই তোর হিন্দি সিরিয়ালের মতো হিরোদের মতো ড্যাশিং হ্যান্ডসাম টাইপ হয়তো। সত্যি বলছিস? লম্বা কতটুকু রে? অনেকটা 6 ফিটের মতো হবে। ওয়াও, ওয়াও, এত ওয়াও ওয়াও করিস না তো। অয়ন ভাই শুনলে তোরে গিলে খাবে পানি ছাড়া। আরে তার ওই হালার বেল আছেনি। একটা মজার কথা শুনবি কি? অয়ন হালারে 3 দিন ধরে সে ভোগান্তিস ভোগাইছি। কাল রাত থেকে কথা বলছে না, মনে হয় ফিড আপ হয়ে গেছে আমাদের বোঝাতে বোঝাতে। কেন? তোরে কি বোঝাবে? ওইটার লগে মজা নিছি। হিহি। বলছি 2 দিনের মধ্যে আমার লগে পালাই বিয়ে করবি, নয়তো তোর লগে ব্রেকআপ। কি খারাপ তুই, এসব কেন বলছিস? অয়ন ভাই কত ভালো একটা ছেলে, তোরে পাগলের মতো ভালোবাসে, আর তারে তুই হুদাই কষ্ট দেস। পাকনামি করিস না, চুপ থাক। অয়ন ভালো না বাল, ওই ভালো হলে রাজি হয়ে যাইতে, বুঝছস? হালা আমার লগে টাইম পাস করার জন্য পীড়িত করছে, এই জন্য তো রাজি হয়নি। মোটেও না, অয়ন ভাই এমন ছেলেই না, সে খুব ভালো ছেলে। তুই তারে জ্বালাই খাস বেচারা। উড়ে রে, এত অয়নয়ন করতেছিস কেন রে? ডাল মে কুচ কালা হ্যায়। তোর মাথা। যা সত্যি তা বলতে আমি কুণ্ঠিত বোধ করি না। তুই অয়ন ভাইয়ের মতো ছেলে পেয়ে শুধু শুধু নাজেহাল করিস। অয়ন ভাইয়ের জায়গায় অন্য কোনো ছেলে হলে তোরে থাবড়ানি দিয়ে ফোকলি বানায় ফেলতো এতদিন। আল্লাহ, আল্লাহ, ওই কুত্তাওয়ালা ব্যাডারে ডাক দিমু? ওই ব্যাডার লগে তোর বিয়া হওয়া উচিত রে বেমানি সেরি। যা ভাগ, অয়নের কাছে যা। শয়তান একটা। সুভা আর শর্মির মধ্যে আজ আবার ঝগড়া লাগলো অয়নকে নিয়ে। সুভা 2-1 বার অয়নকে দেখেছে। অমায়িক একটা ছেলে, যেমন দেখতে সুন্দর তেমন আচার ব্যবহার। আর এই শর্মির কারণে অকারণে ভাইটাকে নাজেহাল করে। সুভা রাগ করে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়াতে এই শর্মি ঝাঁপড়ে ধরে। কই যাস? তোরে কমু কেন? ছাড় তুই। রাগ করছো জান্টু? শর্মি ছাড়, আমি বাসায় যাব। ভাল লাগছে না। না, ছাড়বো না। তুই আজ বাসায় যেতে পারবি না। 101 বার যাব। সর। শর্মি সুভাকে ঝাপটে খাটের উপর ফেলে দিয়ে সুভার পেটের উপরে বসে পড়ে। দেখ ভালো হচ্ছে না কিন্তু, যেতে দে। দম বন্ধ হয়ে গেল তোর চাপে। না, আজ তুই আমার সাথে নির্ঝর যাবি, না হলে তোর দম বন্ধই করে ফেলবো। না, আমি কোথাও যাব না, তোর সাথে তো নাই। বেশি নাটক করবি না শোভা। মেজাজ এমনিতেও ওই অয়ন হালার জন্য খারাপ। চেতাইস না, ভালো হইব না। বাল হইব। তুই সর, আমার উঠতে দে। আন্টি, আন্টি, শর্মিরে কিছু বলেন, দেখেন যেতে দেয় না। চিল্লাইস না, তাইলে কিন্তু কুত্তাওয়ালা বেড়ারে ডাইকা এখনই বিয়া পড়াইয়া দিবি, 1 সেকেন্ডের মধ্যে। এরপর সারা জীবন বেড়ার কুত্তার ঘু মুখ ধুবি। বহুতই মজা বিষয়। শর্মি বেশি বেশি হয়ে যাচ্ছে, এবার সর। শুভা উঠতে চেষ্টা করলেও শর্মি বিছানার সাথে চেপে ধরে রাখে। অনেকক্ষণ দু বান্ধবী ঝগড়া করে ক্লান্ত হয়ে যায়। শর্মি একসময় শুভার রাগ ভাঙিয়ে জোর করে নিজের একটা থ্রি পিস পরিয়ে লিপস্টিক আইলাইনার কাজল দিয়ে সাজিয়ে মাথায় হিজাব বেঁধে নির্ঝর আর্মি অফিসার্স কোয়ার্টারে আন্টির বাসার উদ্দেশ্যে রওনা হয়। শুভা মুখ ফুলে রেখেছে অর্ধেক পথ। এরকম ভাবে ও কোথাও যায় না, জেনেও এই শর্মির বাচ্চা ওকে সাজিয়ে নিয়ে আসছে, শাস্তি দিচ্ছে অয়নের পক্ষ নেওয়ায়। শর্মির জিদের সাথে কোনোদিনও পেরে ওঠে না কেউ। গাড়িতে বসে বসে এসব ভাবছিল। হঠাৎ বিজয় কেতন মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে শর্মি গাড়ি থামিয়ে দিল। আম্মু, আমি আর সুভা হেঁটে হেঁটে আসি বাকিটা পথ। এ রাস্তায় হাঁটতে আলাদা মজা। শর্মির আম্মু না করেও শর্মি জেদের কাছে হার মেনে রাজি হয়। 10 থেকে 15 মিনিটের রাস্তা ভেবে নামিয়ে দেয়। সুভা নামতে না চাইলেও শর্মি জোর করে টেনে নামিয়ে হাত রেখে রাস্তায় হাঁটতে থাকে। ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরে হয় ছিমছাম রাস্তাগুলো। হাঁটতে মজাই লাগে শর্মির। আর সাথে যদি বেস্ট ফ্রেন্ড থাকে তবে তো কথাই নেই। অনেক কষ্টে সুভার রাগ ভাঙিয়ে হাসতে হাসতে দুজন হাঁটতে থাকে। বেশ কিছু দূর যেতেই শর্মির মনে হয় কেউ ওর নাম ধরে ডাকছে। আশ্চর্য, সত্যি কেউ ডাকছে। শর্মির কণ্ঠস্বর চিনে জোরে হাঁটতে চাইলেও সুভার কারণে পারে না। সুভা পেছন ফিরে চিৎকার করে ওঠে উৎফুল্ল চিত্তে, অয়ন ভাইয়া, এই শর্মি দেখ, তুই দেখ, ছেড়ি বদ। সুভা শর্মির ভাব দেখে ভেঙচি দিয়ে অয়নের সাথে হেসে হেসে কুশল বিনিময় করলো। শর্মা অন্যদিকে ফিরে মুখ কালো করে আছে দেখে অয়ন কাঁদো কাঁদো সুরে বলল, বাবু সরি, আচ্ছা তুমি যা বলবা তাই হবে। মানে কি হবে? মুখ ঘুরিয়ে রেগে বলে শর্মী, তুমি বলছিলে না বিয়ে করবা পালাইয়া, আমি তাতেই রাজি। চলো পালাই যাই। শর্মীর হাত টেনে ধরে, ওই ছাড়, টাইম আপ। এখন আমার মত ঘুরে গেছে।
বিয়া টিয়ার করার ইচ্ছা শেষ, আবার যখন মন চাইবো কমনে, এখন তুই যা। শর্মির সামনে যেতেই অয়ন পথ আগলে দাঁড়ায়। হঠাৎই ভিনা মেঘে বজ্রপাত ঘটে, হাঁটিয়ে একটা চর বসিয়ে দেয় শর্মির গালে অয়ন। শর্মি, শুভা এমন অপ্রত্যাশিত ঘটনায় বিস্ময় নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। শর্মির মনে হচ্ছে ওর ডানের গালের উপর দিয়ে টর্নেডো বয়ে গেছে। শর্মি গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। তুমি আমাকে মারলা অয়ন? এই তোমার ভালোবাসা? যাও, সিরিয়াস ব্রেকআপ তোমার সাথে। আবার ব্রেকআপের নাম মুখে আনবি, কাঁচা খেয়ে ফেলবো। চল। কই যামু? ছাড়ো, লাগছে আমার। বিয়ে করবি না? চল। অয়ন টানতে টানতে একটা মার্সিডিজের সামনে এসে থামে। শুভা অয়নকে বলেও থামাতে পারছে না, উল্টো ধমক খেয়ে অয়নের পেছন পেছন আসছে। গাড়ির কাছে আসতে শুভার কেন যেন মনে হলো এই গাড়ি ও কোথাও দেখেছে। অয়ন গাড়ির সামনে এসে হাসি হাসি মুখ করে দরজা খুলে বলে, ভাই নিয়ে এসেছি। গুড। গাড়িতে বসা। শর্মি হা করে ভেতরে বসা ছেলেটার দিকে তাকিয়ে আছে। উজ্জ্বল ফর্সা, চিকন লম্বা নাক, গোলাপি ঠোঁট, অনেকটা অয়নের মতো হলো অয়নের থেকে বডি ফিটনেস ভালো। শর্মি ড্যাব ডেবিয়ে তাকিয়ে রইল। শর্মিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে অয়ন জোরে হাতে একটা টান দিতেই শর্মি উ উ করে উঠলো ব্যথায়। হা করে কি দেখছো? ভাসুর হয় তোমার? সালাম করো। আসসালামু আলাইকুম হ্যান্ডসাম ভাসুর। এ অয়ন, তোমার ভাইটা তো জোস। শর্মি কথাটা বলে অয়নের দিকে তাকাতেই দেখে রক্ত চক্ষু বর্ণ করে তাকিয়ে আছে ওর দিকে। শর্মি আমতা আমতা করে শোভাকে খোঁজে। এই শোভা, শোভা। হ্যাঁ বল। শোভা পেছন থেকে সামনে আসতেই গাড়িতে বসা লোকটার সাথে চোকাচুকি হয়। শোভার অবস্থা খারাপ হয়ে যায় তাতেই। শর্মির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। নীল অবাক হয়ে যায় শোভাকে এই রূপে এখানে দেখে। না চাইতে প্রিয়ার দর্শন, বা সারাদিন অয়নকে নিয়ে ব্যস্ত থাকা শোভার সাথে বিয়ের কাজটা সারতে পারে নাই। আজ শোভাকে বিয়ে করার কথা ছিল, কথাটা মনে আসতে নীল গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শোভাকে ভয় পাওয়া ইঁদুরের মতো পেছনে লুকাতে দেখে অয়ন শর্মি দুজনে ভ্রুকুচকে তাকালো। শর্মি বিরক্ত মুখে জিজ্ঞেস করলো, এই শোভা কি হয়েছে? শর্মি, কুত্তোয়ালা কে? আমার ভাসুর সে কুত্তোয়ালা বেডা? আল্লাহ গো, কস কি তুই? শোভার কথা শুনে শর্মি মাথায় হাত দিয়ে জোরে করে বলে। শর্মি এক্সাইটেড হয়ে ভুলে কথাটা জোরে বলে ফেলায়। নীল অয়ন রেগে তাকিয়ে থাকে ওদের দিকে। নীল দাঁত কটমট করে শোভার দিকে তাকিয়ে শর্মিকে প্রশ্ন করে, এক্সকিউজ মি, কে কুত্তোয়ালা বেডা? এই শর্মির বাচ্চা, কি বললি তুই? এখন তো আমাকে মেরেই ফেলবে রে। সুভা কাঁদো কাঁদো সুরে শর্মির কানে কানে ফিসফিস করে বলে। শর্মি সুভার কথা শুনে নার্ভাস হয়ে পড়ে। নিজের বেয়াক্কেলির জন্য কপাল চাপড়ায়। দুজনকে চুপ থাকতে দেখে নীল গর্জন করে ওঠে, কি হলো, চুপ কেন? জি মানে, মানে এ মেয়ে চুপ। অয়ন এটাকে নিয়ে পেছনে বস। অয়ন শর্মিকে টেনে পেছনে বসালো। শর্মি চেষ্টা করেও শোভাকে সাথে নিতে পারলো না, কারণ নীল শোভার হাত ধরে সামনের সিটে বসিয়ে দিয়েছে। শোভা মাথা নিচু করে ঘাপটি মেরে বসে আছে। কপালটাই খারাপ, না হলে ঘুরে ফিরে এই বদলোকের সামনে কেন পড়লো শোভা? ইচ্ছা করছে শর্মির চুল টেনে ছিঁড়তে, ফাজিল ছেড়ে সব উগলে দিল। এখন তো তুই শেষ শোভা, একদম শেষ।